let us start discussing regarding this. আচ্ছা, তো আমাদের আজকের টপিক অফ ডিসকাশনটা হচ্ছে আসলে কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি বলতে আসলে আমরা কি বুঝতেছি বা কি ধরনের কমপ্লেক্সিটি নিয়ে আমরা আসলে কথাবার্তা বলবো। So, আমরা আজকে জেনারেলি দুই ধরনের কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টাইম, আরেকটা হচ্ছে স্পেস। অ্যান্ড both of them have the same idea, দুইটার আইডিয়াটা তো সিমিলার। মানে টাইম কমপ্লেক্সিটির আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমরা বুঝি, স্পেস কমপ্লেক্সিটিটা অলমোস্ট সিমিলার। অ্যান্ড আমি যেটা একটু আগে বললাম যে আসলে এটার অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের ক্রিয়েট হবে যখন তোমরা আসলে 221-এ যাবা, তখন আসলে একটা গিভেন কোড স্নিপেট থেকে তোমাদেরকে আপনাদেরকে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি বের করতে দিতে পারে। বাট আমরা আজকে আসলে মোটামুটি আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সে যতটুকু লাগবে ততটুকু একটা রাফ একটা আইডিয়া বা একটা অ্যাবস্ট্রাক্টেড আইডিয়া নিয়ে রাখবো। সো what do we actually understand by time complexity and what do we actually understand by space complexity? Before that, আমরা আসলে খুব একটা ইনফর্মাল ডিসকাশন আসলে করি। ধরেন আমি আপনাদেরকে একটা প্রবলেম সলভ করতে দিই। আই গেভ ইউ আ প্রবলেম টু সলভ। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড সামেশন অফ ফার্স্ট 100 numbers. সো লেটস সে আমি এই প্রবলেমটা সলভ করতে দিলাম আপনাদেরকে। তো যখনই আমি এই প্রবলেমটা আপনাদেরকে সলভ করতে দিব, আপনারা কি করবেন তাহলে? এখানে অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা হয়তো বা পাইথনে প্রোগ্রামিং করেন, অনেকে হয়তো বা সি প্লাস প্লাসে প্রোগ্রামিং করেন, অনেকে হয়তো বা জাভাতে প্রোগ্রামিং করেন, ঠিক আছে? সো লেটস সে আমি যখনই আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করতে দিলাম, এই প্রবলেমটার খুবই কিছু ফিক্স স্টেপ আছে। আমি যেহেতু চাচ্ছি প্রথমে 100টা নাম্বারের সামেশন ফাইন্ড আউট করতে, তাহলে আমি কি করতে পারি? আমি এই প্রবলেমটা অ্যাগেইন আমি এখানে যে কোডটা লিখতেছি সেটা সুডো কোড ফর্মে লিখতেছি, নট দ্য এক্সাক্ট সিনট্যাক্স সহ কোড লিখতেছি না। তো দ্যাট আমি প্রথমে হচ্ছে সাম ইকুয়ালস টু 0 একটা ভ্যারিয়েবল ধরে নিব। এরপর আমি কি করবো? এরপর আমি সেটা ফর লুপ রান করবো, কারণ আমি যেহেতু প্রথমে 100টা নাম্বারের সামেশন চাই, তো তাহলে আমি একটা ফর লুপ রান করলাম। ফর আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়ালস টু হবে 100 এন্ড আই প্লাস প্লাস। দেন আমি হচ্ছে ফর লুপের ভিতরে এই সামকে যোগ করব, এন্ড দেন আমি হচ্ছে প্রবাবলি এটাকে প্রিন্ট করে দিব। ঠিক আছে, প্রিন্ট করলাম। দ্যাটস ইট। এইটুকুই কিন্তু আমার আসলে কোডের লাইন হবে। এখন হ্যাঁ, এখানে অনেকে, কেউ যদি সি প্লাস প্লাস ইমপ্লিমেন্ট করো, কেউ যদি জাভাতে ইমপ্লিমেন্ট করো, কেউ যদি পাইথনে ইমপ্লিমেন্ট করো, তোমাদের সিনট্যাক্সটা চেঞ্জ হবে। দেখো খেয়াল করে, এখানে আমি কোনো ফিক্সড সিনট্যাক্স আসলে সলভ, মানে আমি এখানে কোনো ফিক্সড সিনট্যাক্স ফলো করি নাই। দ্যাট ইজ বিকজ আসলে আমি এখানে একটা সুডো কোড লিখছি। হ্যাঁ, সো মাথায় রাখবো সুডো কোড ইজ বেসিক্যালি সিনট্যাক্স লেস কোড। ঠিক আছে, তো এখন এখানে যে জিনিসটা আমরা এখানে ডিসকাস করতে চাচ্ছি মোস্টলি, সেটা হইতেছে যে এই কোডটা আমি যদি আপনাদেরকে এই সুডো কোডটা দিয়ে বলি যে আপনারা এটা ইমপ্লিমেন্ট করেন ইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ প্রেফার। সো মনে করেন এখানে যদি 40 স্টুডেন্টস থাকে, 15 জন ধরেন আপনার হচ্ছে সি প্লাস প্লাস ইমপ্লিমেন্ট করলো, কেউ কেউ এটাকে পাইথন ইমপ্লিমেন্ট করলো, কেউ কেউ এটাকে জাভা ইমপ্লিমেন্ট করলো। Now, যখনই তোমরা ইমপ্লিমেন্ট করতেছো, দ্যাট ইমপ্লিমেন্টেশন যখন তোমরা রান করব, তখন আসলে কি হয়? তখন আসলে এই যে আমি যখন একটা কোডকে বা একটা পিস অফ ফাইলকে, একটা জাভা ফাইল বা একটা পাইথন ফাইল বা একটা সি সি ফাইলকে যখন আমি রান করতেছি, এটা কি হয়? এটা কিন্তু অলওয়েজ আমার এক্সিকিউশনের জন্য সময় নেয়। মেবি সেটা মিলি সেকেন্ডে, মেবি সেটা সেকেন্ডে একটা টাইম নেয়। সে একটা প্রোগ্রাম যখন তাকে আমি এক্সিকিউট করতেছি, এক্সিকিউট করার সময় সেই যে সময়টা নিতেছে, এটাকে আসলে আমরা বলতেছি আসলে টাইম কমপ্লেক্সিটি অফ দ্যাট প্রোগ্রাম। ঠিক আছে, আমি আবারও বলি, একটা প্রোগ্রামকে যখন আমরা এক্সিকিউট করতেছি, মানে আমি যখনই প্রোগ্রামটাকে রান দিচ্ছি, যারা কোলাবে করতেছো তখন যখন প্লে বাটনটা দিচ্ছ, বা যারা জাভাই করতেছো যখন ডক্টর জাভা বা ভিজুয়াল সিতে গিয়ে তোমরা যখন হচ্ছে রান করতেছো, তোমরা অলওয়েজ দেখবে হচ্ছে যদি কেউ ভিজুয়াল, মানে ভিজুয়াল স্টুডিও ভিএস কোডে করো, বা যদি তোমার হচ্ছে কোলাবে করো, যখনই রান দিবা দেখবা নিচে একটা বল আছে, এটা রান হতে 1 সেকেন্ড সময় লাগছে বা 2 সেকেন্ড সময় লাগছে, এরকম একটা রানিং টাইম বলে দেয়। So, একটা প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য যতটুকু সময় প্রয়োজন, এইটাকে আসলে বলা হয় একটা প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, আবার একইভাবে একটা প্রোগ্রামকে যখন তুমি এক্সিকিউট করবা, তুমি তো জানো একটা প্রোগ্রামকে যখন এক্সিকিউট করো, প্রোগ্রামটা কি করে? প্রোগ্রামটা অলওয়েজ হচ্ছে তোমার যে র্যাম বা যেটা মেইন মেমোরি, সেখানে আসলে কিছু
স্পেস কনজিউম করে। তো সে যে স্পেসটা কনজিউম করতেছে এটাকে আসলে আমরা বলে থাকি হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি অফ দ্যাট প্রোগ্রাম। ঠিক আছে? তাহলে আমি যদি আরেকবার রিপিট করি, কমপ্লেক্সিটির আসলে আইডিয়াটা কি? কমপ্লেক্সিটি বলতে আসলে কমপ্লেক্সিটি অনেকভাবে মিসার করে, সেটা যে শুধু টাইম আর স্পেস কমপ্লেক্সিটি ব্যাপারটা তা না। আমরা এই কোর্সে আসলে ডিসকাস করব রিগার্ডিং দ্য টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি, এন্ড বাই টাইম কমপ্লেক্সিটি উই মিন দ্যাট when a piece of code is being executed, সে এক্সিকিউশনে কতটুক সময় আসলে প্রয়োজন। সিমিলারলি স্পেস কমপ্লেক্সিটি বলতে কি বুঝতেছি, একটা পিস অফ কোডকে যখন আমি এক্সিকিউট করতেছি আমরা জানি সেই পিস অফ কোডটা আসলে আমাদের মেইন মেমোরিতে কিছু স্পেস কনজিউম করে। তো তাহলে সেটা কতটুকু স্পেস কনজিউম করতেছে সেটাকে আসলে আমরা বলতেছি স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে? সো এই আইডিয়াটা হোপফুলি সবার জন্য ক্লিয়ার, তোমরা এটা হয়তো বা বাই দিস পয়েন্ট বুঝো বা অনেকে জানো। এখন এখানে কোয়েশ্চেন আসতেছে যে কেন আমরা আসলে টাইম আর স্পেস কমপ্লেক্সিটি নিয়ে interested. Why are we actually considering this time complexity, or why are we actually considering this space complexity? কেন আমরা এই দুইটা নিয়ে আসলে বেসিক্যালি ডিসকাশন করব? সো ওয়েল, আইডিয়াটা খুবই সিম্পল। আইডিয়াটা খুবই সিম্পল কেন? কারণ খেয়াল করো, দ্য অ্যামাউন্ট অফ রিসোর্স দ্যাট উই হ্যাভ ইন আওয়ার কম্পিউটার, এটা আমরা লাস্ট দিনও বলছি, এটা মনে হইতে পারে এটা আনলিমিটেড, হাউএভার ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি লিমিটেড। বিকজ অ্যাগেইন বুঝার চেষ্টা করি, আমি কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল লাইফ যদি কোনো প্রবলেম সলভ করি আমি কিন্তু আসলে প্রথম 100টা নাম্বারকে যোগ করব না, বা আমি তোমাদের ইভেন পরীক্ষায় যে প্রবলেমগুলো আসে বা ল্যাবেও যে প্রবলেমগুলো আসে এগুলো খুবই সিম্পল প্রবলেম কম্পেয়ার টু দ্য অ্যাকচুয়াল প্রবলেমস দ্যাট ইঞ্জিনিয়ার্স সলভ। দ্য প্রবলেমস দ্যাট উই অ্যাকচুয়ালি সলভ থিওরিটিক্যালি অর ইন ল্যাবস আর বেসিক্যালি টয় প্রবলেমস। তো সেই টয় প্রবলেম গুলা হয়তো বা এক্সিকিউট করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, বা সেই টয় প্রবলেম গুলাকে সলভ করতে গেলে খুব বেশি স্পেসের প্রয়োজন হয় না, বিকজ দুজ আর মানে সেসব প্রবলেমের কনস্ট্রেইন খুব কম থাকে, খুবই খুবই লিমিটেড হচ্ছে আসলে কি বলবো আসলে খুবই লিমিটেড কনসিডারেশন রাখা লাগে, খুবই লিমিটেড কেস থাকে। However, একটা রিয়েল লাইফ প্রবলেম যদি আমরা সলভ করতে যাই, ইট হ্যাজ আ লট অফ কনস্ট্রেন্টস। যেমন তোমাদেরকে আমি ব্র্যাকিউ কানেক্টেরই একটা এক্সাম্পল দিই। এই যে আমাদের ব্র্যাকিউ কানেক্ট আছে, ব্র্যাকিউ কানেক্টে কিন্তু অনেকগুলো মডিউল আছে, একটা অ্যাডভাইজিং মডিউল আছে, একটা পে স্লিপ জেনারেশনের মডিউল আছে, একটা রেজাল্ট মডিউল আছে। আমি অ্যাজ আ ফ্যাকাল্টি আমার কাছে আরো অনেক বেশি মডিউল আছে, তোমাদের রেজাল্ট সাবমিট করার মডিউল আছে। আই হ্যাভ আ লট অফ মডিউলস, রাইট? একটা ওয়েবসাইটে অনেকগুলো মডিউল আছে। সো ধরো ব্র্যাকিউ কানেক্ট যে এ, তোমার এসএলএমএস, এটাকে যখন ব্র্যাক আইটি তোমার হচ্ছে আসলে তোমার কি বলে যখন এটা ডেভেলপ করছে আসলে, হ্যাঁ, whenever they developed it, so খেয়াল করো, whenever they developed it অবশ্যই তাদের প্রথম এন্ড মেজর একটা কনসিডারেশন ছিল যে ইট হ্যাজ টু বি মানে ইট হ্যাজ টু বি রেসপন্সিভ, রাইট? কারণ ইফ ইট ইজ নট রেসপন্সিভ, তোমরা প্রিভিয়াসলি অনেকে হয়তো বা ইউসিস ব্যবহার করে থাকছো, ইউসিস ওয়াজ নট রেসপন্সিভ, রাইট? ইউসিস ওয়াজ ভেরি 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 স্লো। তো যখন আমরা প্রিভিয়াসলি ইউসিস ব্যবহার করছি, ইউসিস আসলে জিনিসটা কি ছিল? ইউসিসও কিন্তু একই কাজই করতো, জাস্ট লাইক ব্র্যাকিউ কানেক্ট। দ্য মেইন পারপাস অফ ইউসিস ওয়াজ দ্যাট তোমরা পে স্লিপ ডাউনলোড করতে পারো, তোমরা কোর্স অ্যাড করতে পারো, কোর্স ড্রপ করতে পারো, নিজেদের রেজাল্ট দেখতে পারো, এটসেট্রা এটসেট্রা। সো দুইটা একই কাজ, একই পারপাস, একই পারপাসে ডেভেলপ করা। হাউএভার, in terms of UCC, it was very slow. It could not handle student pressure, and advising এর সময় মোস্টলি এটা ডাউন হয়ে যেত। সো আমি বলতে পারি যে আসলে ইউসিসি এর যে প্রত্যেকটা কাজ করা, এই যে কোর্স অ্যাড করা, কোর্স ড্রপ করা, যখনই এখানে আসলে একটা লোড পড়তেছে তখনই আসলে এটার কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। এন্ড কমপ্লেক্সিটি বেড়ে গেলে কি হইতেছে, কমপ্লেক্সিটি বেড়ে গেলে এই জিনিসটা আসলে আমাদের জন্য ইউজলেস হয়ে যেতেছে, মানে রিডান্ডেন্ট হয়ে যেতেছে। ঠিক আছে? আবার আরেকটা বেটার এক্সাম্পল দিতে পারি। ধরো তুমি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে আসবা। সো বাসা থেকে ইউনিভার্সিটিতে তুমি যখন আসবা, জেনারেলি আমরা প্রথম যে জিনিসটা কনসিডার করি সেটা হচ্ছে কোন পাথটা ফলো করলে আমার আসলে সবচেয়ে কম সময় প্রয়োজন। এখন মনে করো তোমার বাসা মিরপুরে, ব্র্যাক হচ্ছে বাড্ডায়। সো মিরপুর থেকে বাড্ডায় আসার অনেকগুলা পথ আছে। তুমি চাইলে ক্যান্টনমেন্ট হয়ে, বনানী হয়ে, গুলশান হয়ে বাড্ডা আসতে পারো। তুমি চাইলে এটা কি বলে, তুমি চাইলে হচ্ছে মিরপুর এক দুই থেকে বাস নিয়ে বাড্ডা আসতে পারো, ডিরেক্ট বাস আছে। তুমি চাইলে হচ্ছে মেট্রো রেল হয়ে কারওয়ান বাজার হয়ে আসতে পারো। সো ইউ সি, মিরপুর থেকে বাড্ডায় আসার অনেকগুলা পসিবল পাথ আছে। So, আমরা সেই পার্টটাই চুজ করতেছি যেই পার্টটাতে আসতে আমার সবচেয়ে অপটিমাম অ্যামাউন্ট অফ সময় লাগবে, নট দ্য লিস্ট, নট দ্য হাইয়েস্ট। নট দ্য লিস্ট কেন বসলাম? নট দ্য লিস্ট বললাম এই ক্ষেত্রে যে তোমার ধরো তুমি তো আসলে তুমি যদি অলওয়েজ বাইকিং করো, বাইক দিয়ে আসো, তাহলে হয়তো বা ঢাকা সিটিতে তুমি সবচেয়ে সবচেয়ে কম সময়ে পৌঁছে যেতে পারবা।
বাট আসলে সব মাসে 20 দিন তো বাইক দিয়ে আসা আমাদের জন্য সবার জন্য ইকোনমিক্যালি ফিজিবল না, বা সবার জন্য আসলে গাড়ি দিয়ে আসা ইকোনমিক্যালি ফিজিবল না। So, আমরা যদি একটা রিয়েলিস্টিক সিনারিতে বলি, আমরা সেরকম পাথটাই চুজ করার চেষ্টা করি যেটা আমার জন্য ইকোনমিক্যালি ফিজিবল, আবার একই সাথে তোমার হচ্ছে সময়টাও সবচেয়ে কম লাগতেছে। তো মেবি সেক্ষেত্রে ধরো আমি ক্যান্টনমেন্ট হয়ে বনানী হয়ে বাড্ডা হয়ে আসলাম, এরকম একটা পথ। অনেক হয়তো বা ধরো তোমার আম, এটাকে কি বলে, যে অনেক হয়তো বা স্যার ধরো, মেট্রো, মেট্রো দিয়ে। হ্যাঁ ওই তো মেট্রো দিয়ে আসতে পারো, এটা অনেক মানে যার কাছে যেটা আসলে যেভাবে ইকোনমিক্যালি ফিজিবল হয়, ঠিক আছে। তো খেয়াল করো, ইন এভরি স্টেপ অফ ইউর টাইম, ইফ এভরি ডিসিশন ইউ আর মেকিং, তুমি কিন্তু আসলে এই কমপ্লেক্সিটি কনসিডারেশনটা আনতেছো। সেটা টাইম হইতে পারে, সেটা স্পেস হইতে পারে, সেটা টাকা হইতে পারে, অনেক কনসিডারেশনই তুমি কিন্তু আসলে তোমার লাইফে আনতেছো। যেমন মনে করো তুমি যখন এক্সামের আগে পড়ালেখা করতেছো, তখনও কিন্তু তুমি আসলে টাইম কমপ্লেক্সিটি ব্যাপারটা আনতেছো, যে তুমি কত কম সময় কতটা টপিক আসলে কভার করো, ঠিক আছে। তো সিমিলারলি, এই যে তুমি যেমন তোমার রিয়েল লাইফে এরকম বেশ কিছু সিনারিওতে তোমরা যেমন এরকম কনসিডারেশন আনতেছো, সিমিলারলি আর তোমাদের এরকম আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আসলে এই টাইমের একটা কনসেপ্ট থাকে, যে আসলে আমি শুধুমাত্র লজিক্যাল প্রবলেমকে জাস্ট লজিক্যালি সলভ করব না, আমি প্রবলেমকে একই সাথে এফিশিয়েন্টলি এন্ড লজিক্যালি সলভ করব। মাথায় রাখবো দুইটা ওয়ার্ড বলতেছি এখানে, এফিশিয়েন্টলি এন্ড লজিক্যালি। লজিক্যাল সলিউশন মানে কি? লজিক্যাল সলিউশন হইতেছে ধরো আমি দুইজনকে একটা প্রবলেম সলভ করতে দিলাম, একই প্রবলেম সলভ করতে দিলাম। দুইজনই প্রবলেমটাকে সলভ করতে পারছে, কিন্তু একজনের প্রবলেমটা রান হইতে 5 মিনিট সময় লাগছে, আরেকজনের প্রবলেমটা রান হইতে 3 মিনিট সময় লাগছে। তাহলে আমি কিন্তু অ্যাজ আ ইনস্ট্রাক্টর অর ইভালুয়েটর, যার প্রবলেমটা সলভ হইতে 3 মিনিট সময় লাগছে সেটাকে প্রেফার করি। অ্যাগেইন কেন? দেখো, দুইজনই কিন্তু প্রবলেমটাকে লজিক্যালি সলভ করতে পারছে, দুইজনের জন্যই সলিউশনটা আউটপুট জেনারেট করে, কিন্তু একজনেরটা রান হইতে 5 মিনিট লাগে, আরেকজনেরটা রান হইতে 3 মিনিট লাগে। তাহলে অবশ্যই আমি কিন্তু আসলে 3 মিনিট যারটা লাগে সেটাকে প্রেফার করবো। এবং তোমরা সবাই একই কাজটাই করো। তুমি যখন মোবাইল কিনতে যাও বা যে কোনো জিনিস কিনতে যাও, তুমি অলওয়েজ বাজেটের মধ্যে বেস্টটাই কেনার ট্রাই করো। আর তুমি যাই করতে চাও না কেন, সবাই আসলে অলওয়েজ চিন্তা করি যে হাউ ক্যান উই বি মোর এফিশিয়েন্ট। সিমিলারলি ফর হিয়ার অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো এখন এই এফিসিয়েন্সিটা অনেক ভাবে মেজার করা যায়। এটাকে আসলে ইকোনমিক্যালি মেজার করা যায়, এটাকে টাইমের রেসপেক্টে মেজার করা যায়, পাওয়ারের রেসপেক্টে মেজার করা যায়, স্পেসের রেসপেক্টে মেজার করা যায়। আমাদের ডিসকাশনটা আজকে থাকবে হচ্ছে উইথ রিগার্ডস টু টাইম কমপ্লেক্সিটি, মানে এফিসিয়েন্সি উইথ রিলেটেড টু টাইম এন্ড এফিসিয়েন্সি উইথ রিলেটেড টু স্পেস। অ্যাগেইন বলে রাখতেছি, এটার মানে মেইন ডিসকাশনটা হবে 221 গেলে। আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে জাস্ট একটা অ্যাবস্ট্রাক্টেড আইডিয়া, ঠিক আছে। যেমন তোমরা অনেকে অ্যাট দিস পয়েন্ট চ্যাট জিপিটি ব্যবহার করো, ক্লড ব্যবহার করো, অনেক হয়তো জেমিনাই ব্যবহার করো, বাট তোমরা একই সাথে আরেকটা এলএলএম বা এআই টুলের নাম শুনছো, সেটা হচ্ছে তোমার আসলে ডিপসিক, which was very much popular 1 year ago. কেন এটা পপুলার হয়েছে? ওয়েল, দ্য অ্যান্সার ওয়াজ দ্যাট ইট কুড, মানে এটা এফিশিয়েন্ট ছিল কম্পেয়ার টু চ্যাট জিপিটি, কম্পেয়ার টু আদার এআই মডেলস যেগুলো আছে। ডিপসিক ওয়াজ হাইলি এফিশিয়েন্ট। তো এই এফিসিয়েন্সির কারণে আসলে কি হয়েছে? এফিসিয়েন্সির কারণে দেখো যেটা হয়েছে যে ডিপ মানে চ্যাট জিপিটি যে টাস্কটা করতে পারে, এটাকে রান রাখতে দেখা গেছে ইট টুক অ্যারাউন্ড $100 million। ডিপসিকের একই কাজটা করতে তোমার দেখা গেছে $6 million। সো ইট ওয়াজ এফিসিয়েন্ট বেসিক্যালি। সো এবং এফিসিয়েন্সির কারণে কিন্তু দ্যাট ডিপসিক ওয়াজ সো মাচ, কি বলবো আসলে, সো মাচ পপুলার ব্যাক ইন 1 year ago। হ্যাঁ, এখনো পপুলার, বাট অ্যাগেন আসলে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। তো এখন এই টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি যখন ডিসকাশনটা আমরা করতেছি আসলে, হোপফুলি দ্যাট মোটিভেশন তোমাদের জন্য ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত যে ইনফর্মাল ডিসকাশনটা করলাম, এটা আসলে বেসিক্যালি মোটিভেশন, যে কেন আমি টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথাবার্তা বলবো। সো যদি মোটিভেশনটা ক্লিয়ার হয়, এখন এখানে আসলে টেকনিক্যালি আমাদের মেইন ডিসকাশনটা থাকবে রিগার্ডিং টাইম কমপ্লেক্সিটি। কারণ আমি যেটা শুরুতেই বলে নিছি যে টাইম কমপ্লেক্সিটির আইডিয়াটা আর স্পেস কমপ্লেক্সিটির আইডিয়াটা সিমিলার। ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড হাউ টাইম কমপ্লেক্সিটি ওয়ার্কস, ইউ উইল অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড হাউ স্পেস কমপ্লেক্সিটি ওয়ার্কস, ঠিক আছে। তো আমরা যদি আজকে তাহলে, যেহেতু আমাদের মেইন ডিসকাশনটা আসলে টাইম কমপ্লেক্সিটি নিয়ে, ঠিক আছে। So, আমাদের যেহেতু মেইন ডিসকাশনটা আসলে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি নিয়ে, এখন তাহলে আমরা এখানে যে জিনিসটার উপর আসলে মেইনলি ফোকাস করব, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আসলে 3 ধরনের হতে পারে। একটা হতে পারে বেস্ট কেস, একটা হতে পারে অ্যাভারেজ কেস, হ্যাঁ, আরেকটা হতে পারে হচ্ছে ওয়ার্স্ট কেস।
মানে ইটস নট জাস্ট টাইম কমপ্লেক্সিটি, তুমি যে কোনো কিছু যখন করতে যাবা, ইট উইল হ্যাভ বেসিক্যালি থ্রি কেসেস। ওয়ান ইজ বেস্ট কেস, ওয়ান ইজ অ্যাভারেজ কেস, ওয়ান ইজ ওয়ার্স্ট কেস। ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি? বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি বলতে আসলে কি বলতেছি? বেস্ট কেস টাইম কমপ্লেক্সিটি বলতে আমরা বুঝতেছি হচ্ছে মিনিমাম টাইম required to execute a program, তাই না? এটাই বলা যায় না বেস্ট কেস মানে কি? বেস্ট কেস মানে হচ্ছে তোমার সবচেয়ে কম সময় নিবে। তাহলে কম সময় মানে তার মানে কি মিনিমাম টাইম রিকোয়ার্ড টু এক্সিকিউট প্রোগ্রাম। হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট কেস? তাহলে এটা এক্স্যাক্টলি অপোজিট। ওয়ার্স্ট কেস হচ্ছে কি? তাহলে ম্যাক্সিমাম টাইম, রাইট? ম্যাক্সিমাম টাইম রিকোয়ার্ড টু এক্সিকিউট আ প্রোগ্রাম। আমি বাকিটুকু কনসিডারেশন করে লিখলাম না। এন্ড এভারেজ কেস তাহলে আমরা কি বলতে পারি? এভারেজ কেসটা আমি বলতে পারি তাহলে হচ্ছে আমার এভারেজ টাইম required to execute a program. ঠিক আছে? তো এটা যে শুধুমাত্র টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে বেস্ট অ্যাভারেজ ওয়ার্স্ট কেস আছে ব্যাপারটা কিন্তু তা না। তুমি যে কোনো কিছুর ক্ষেত্রে চিন্তা করো না কেন, দেয়ার ইজ আ বেস্ট কেস, দেয়ার ইজ অ্যান অ্যাভারেজ কেস, দেয়ার ইজ অ্যান ওয়ার্স্ট কেস। যেমন আমরা একটু আগে যে এক্সাম্পলটা বলতেছিলাম যে বাসা থেকে ইউনিভার্সিটি আসা, ধরে নাও আমার বাসা থেকে ইউনিভার্সিটি আসতে অ্যারাউন্ড 30 মিনিটস অফ সময় লাগে। ঠিক আছে? তো এটা ইন জেনারেল আসলে লাগে। তো এখন মনে করো আমি যদি বলি এই কথাটা যে আমার বাসা থেকে ইউনিভার্সিটি আসতে অ্যারাউন্ড 30 মিনিটস অফ সময় লাগে, উইচ ইজ দেন ইন জেনারেল তুমি চিন্তা করতে পারো সেটা কাইন্ড অফ একটা অ্যাভারেজ কেস। হ্যাঁ, এখন মনে করো আমি যদি একদিন কথার কথা শুক্রবার দিন সকালবেলা আমি ধরো কোনো একটা প্রোগ্রামে আমি ইউনিভার্সিটি আসতেছি। তো শুক্রবার দিন সকালে ইন জেনারেল রাস্তায় জ্যাম থাকে না, এন্ড ইউ গাইস ক্যান বি 100% শিওর সেই দিন আমার আসতে আধা ঘন্টা থেকে অনেক কম সময় লাগবে, বিকজ অ্যাগেন রাস্তায় কোনো জ্যাম নেই, জেনারেলি কিছু যদি না থাকে। তো মনে করো শুক্রবার দিন সকালবেলা আমার বাসা থেকে ইউনিভার্সিটি আসতে 15 মিনিট সময় লাগবে। সো দ্যাট উড বি মাই বেসিক্যালি বেস্ট কেস। এন্ড মনে করো একদিন রাস্তায় অনেক জ্যাম ছিল, অনেক তোমার হচ্ছে আম, কি বলে অনেক, ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা ধরো কোনো একটা আন্দোলন টান্দোলন একটা ছিল, তো সেই দিন আমার বাসা থেকে ইউনিভার্সিটি আসতে 1 আওয়ার টাইম লাগছে। সো দ্যাট উড বি বেসিক্যালি মাই ওয়ার্স্ট কেস। ঠিক আছে? নাও সো এভরিওয়্যার উই গো, এমন এই যে বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেসের একটা ব্যাপার স্যাপার আসলে আছে। যেমন আমি যদি তোমাদেরকে আস্ক করি যে হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল গ্রেড, তোমাদের যদি ব্র্যাকিউ কোর্স গ্রেডের কথা চিন্তা করো, ঠিক আছে? ব্র্যাকিউ কোর্স গ্রেড, বা ধরো আজকে 220 তোমরা পড়তেছো, 220 কোর্সের গ্রেড কত? সো 220 কোর্সের বেস্ট গ্রেড আছে, ওয়ার্স্ট গ্রেড আছে, এন্ড এভারেজ গ্রেড আছে। সো কেউ কি আমাকে বলতে পারবে হোয়াট ইজ দ্য বেস্ট পসিবল গ্রেড ইন 220? The star grade. শিওর বলো। এ, এ বাই এ প্লাস, Star A. এ বাই এ প্লাস, দ্যাট ইজ 4। হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট পসিবল গ্রেড ইন যে কোনো কোর্সে? Safe. এফ, রাইট? দ্যাট ইজ 0। হোয়াট ইজ দ্য এভারেজ গ্রেড? এটা কিন্তু কেউ জানি না, যে দেখছো সবাই তোমরা মানে একটা চুপ হয়ে গেছো। মানে বেস্ট গ্রেড সবাই জানো এ বাই প্লাস, এভারেজ গ্রেড সবাই জানো এফ, সরি ওয়ার্স্ট গ্রেড সবাই জানে এফ। হোয়াট ইজ দ্য এভারেজ গ্রেড? এইটা কিন্তু আসলে আমরা কেউ জানি না। সো ধরো আজকে এখন আমরা ডিসকাশনের সাথে ধরে নিলাম এভারেজ গ্রেডটা হচ্ছে বি প্লাস, ফর এক্সাম্পল চিন্তা করে নিলাম, এটা একটু পরে বলতেছি আসলে কেন আমরা জানি না। এভারেজ গ্রেডটা আমি ধরে নিলাম হচ্ছে বি প্লাস 3.3। সো খেয়াল করো এভরিওয়্যার ইউ গো, এভরিথিং ইউ, তুমি যাই নিয়ে চিন্তা করতে যাও না কেন, দেয়ার আর 3 পসিবল সিনারিওস or 3 পসিবল কেসেস, বেস্ট, এভারেজ এন্ড ওয়ার্স্ট। ভালো কথা, 3টা কেস আছে, এটা নিয়ে তোমরা ছোটবেলা থেকে জানো যে প্রত্যেকটা জিনিসের আসলে এরকম 3টা সিনারিও হয়। তো 3টা সিনারিও যদি হয়, আমরা তো আসলে টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলছেন, তাহলে আমরা কোন ধরনের টাইম কমপ্লেক্সিটি নিয়ে আসলে মোস্টলি ডিসকাস করবো? উইল উই ডিসকাস অ্যাবাউট বেস্ট কেস, অ্যাভারেজ কেস, নাকি ওয়ার্স্ট কেস? সো লেট আস থিঙ্ক অ্যানালজিক্যালি, আমরা এটাকে একটা অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা এই অ্যানালজিটা থেকে টানি। ব্র্যাকিউ কোর্স গ্রেডের কথা চিন্তা করতেছেন, রাইট? আমরা বলতেছিলাম ব্র্যাকের কোর্সে সবচেয়ে বেস্ট পসিবল গ্রেড হচ্ছে এ, সবচেয়ে ওয়ার্স্ট পসিবল গ্রেড হচ্ছে এফ, এন্ড ডিসকাশনের সাথে ধরে নিয়েছিলাম সবচেয়ে এভারেজ গ্রেড হচ্ছে এখানে ধরে নাও কথার কথা বি প্লাস, যেটা অবশ্যই এভারেজ না, বাট স্টিল ধরে নিলাম। এখন আমি যদি বেস্ট কেসের কথা চিন্তা করি, ইফ আই এম টকিং অ্যাবাউট বেস্ট কেস, বেস্ট কেস হচ্ছে আমার এ বাই এ প্লাস, যেটা হচ্ছে বেসিক্যালি 4। নাও
আমি যদি এই কথাটা বলি যে তোমাদের এখানে বেস্ট পসিবল গ্রেড হবে হচ্ছে এ বা এর থেকে কম কিছু, এটা কিন্তু ফ্যাকচুয়ালি একই সাথে কারেক্ট আবার একই সাথে ইনকারেক্ট। কেন কারেক্ট কেন ইনকারেক্ট বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি তুমি এই কোর্সে এ পাবা কিনা বা 4 পাবা কিনা এটা টোটালি ডিপেন্ড করবে হার্ড ওয়ার্কের উপর। হার্ড ওয়ার্ক ইউ গাইজ উইল পুট ইন, দ্য এফোর্ট দ্যাট ইউ উইল পুট ইন, অলসো ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্র্যাকটিস, সবকিছুর উপরে আসলে, তাই না? সো বেস্ট কেসটা, এই যে বেস্ট কেস দ্যাট ইজ বেস্ট গ্রেড এ বা এ প্লাস, এটা টোটালি ডিপেন্ড করতেছে স্টুডেন্ট কি পড়ালেখা করতেছে নাকি করতেছে না। এখন মনে করো তুমি পড়ালেখা করলা কিন্তু পড়ালেখাটা আসলে নট গুড এনাফ ফর এ বা এ প্লাস, মেবি তখন তুমি এ প্লাস বা এ পাবা না, মেবি এ মাইনাস পাবা, মেবি বি প্লাস পাবা, হোয়াট এভার। আবার মনে করো তুমি অনেক ভালো পড়ালেখা করলে, মেবি তখন তুমি আসলে এ বা এ প্লাস পেতে পারো। সো খেয়াল করো বেস্ট কেসটা কিন্তু আসলে ইনপুট ডিপেন্ডেন্ট, রাইট? ইনপুট ডিপেন্ডেন্ট। ইনপুটটা কি? এখানে ইনপুটটা হচ্ছে ইওর হার্ড ওয়ার্ক, ইওর এফোর্ট, অ্যান্ড অলসো একই সাথে এক্সামে ভালো করা। সব মানে একদিন তোমার আসলে কিন্তু সব জায়গায় ভালো করতে হবে। ইউ হ্যাভ টু ডু গুড ইন কুইজ, মিড টার্ম, ফাইনাল, ল্যাব, সব জায়গায় ভালো করলে আসলে তুমি বেস্ট সিনারিও কেসে গ্রেডটা পাবা। বাট ইজ ইট গ্যারান্টিড যে তুমি আসলে বেস্ট কেসটা পাবা? না। মেবি তোমরা এখানে যে কয়জন আসছো, যারাই আসছো না কেন, কথার কথা চিন্তা করো। ইটস নট লাইক আমি তোমাদেরকে এ বা এ প্লাস দিব না। কথার কথা চিন্তা করো, ফর সাম রিজন তোমাদের ফাইনাল বা মিড কিছুই ভালো হয় না, তো দেখা যাবে কি হতে পারে, তোমরা কিন্তু সবাই আসলে এ বা এ প্লাস, কেউই এ বা এ প্লাস নাই পাইতে পারে। ঠিক আছে? সো খেয়াল করো এটা ফ্যাকচুয়ালি কারেক্ট, ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। ফ্যাকচুয়ালি কারেক্ট কেন? কারেক্ট ইন দ্যাট সেন্স যে কেউ পাইতেও পারো নাও পাইতে পারো। সো পাইলে কারেক্ট, না পাইলে আবার ইনকারেক্ট। যে বেস্ট পসিবল গ্রেডটা তো তাহলে তখন আর এ বাই এ প্লাস, তখন মেবি এ মাইনাস বি প্লাস হতে পারে। আবার ওয়ার্স্ট পসিবল গ্রেডটা আমরা সবাই এগ্রি করতেছি, দ্যাট ইজ এফ। নাও আমি যদি এই কথাটা বলি যে তোমাদের গ্রেড এই কোর্সে হবে হচ্ছে ইদার এফ অথবা এফ এর থেকে বেটার কিছু, তাহলে কিন্তু জিনিসটা আসলে কারেক্ট, তাই না? দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যখন এই কথাটা বলছি যে ওয়ার্স্ট কেসে, ওয়ার্স্ট কেসে এটা হচ্ছে এফ, দ্যাট ইজ 0, এন্ড আমি এটা বলতেছি তোমাদের গ্রেড হবে এই কোর্সে এফ বা এফ এর থেকে বেটার কিছু, তাহলে কিন্তু দেখো এটা কারেক্ট। কেন কারেক্ট? বিকজ ফেলের থেকে ছোট নিচে আর কিছু নাই, নিচে কোনো গ্রেড নাই বা ফেলের বিলো কোনো গ্রেড নাই, এন্ড বাকি যা গ্রেডই থাকবে তাই ফেলের থেকে উপরে, এফ গ্রেডের থেকে উপরের গ্রেডে। সো ওয়েন এভার আই এম সেইং যে আমি আসলে তোমাদের সবার গ্রেড, whoever you guys are present in this course, your grade will be either F or better than F, তাহলে কিন্তু এই জিনিসটা আসলে ফ্যাকচুয়ালি কারেক্ট, কনসেপচুয়ালিও কারেক্ট। ঠিক আছে? সো দ্যাট মিন্স এইটা কিন্তু আমার জন্য বলা ইজিয়ার। সো আই কুড সে যে ওয়ার্স্ট কেস ইজ বেসিক্যালি ইজিয়ার টু অ্যাজিউম বা কম্পিউট, মানে ওয়ার্স্ট কেসটা বের করা খুবই ইজিয়ার। হোয়াট অ্যাবাউট অ্যাভারেজ কেস? আমরা বলছি অ্যাভারেজ কেসে গ্রেড হচ্ছে বলছি বি প্লাস, বাট আমি একটা কোয়েশ্চেন করতে চাই তোমাদের জন্য, সেটা হচ্ছে ইজ ইট গ্যারান্টিড যে অ্যাভারেজ গ্রেডটা বি প্লাসই হবে? ইজ ইট গ্যারান্টিড ফর অল কোর্সেস? বলতো। No, sir. No, No. sir. ইভেন এটা এখানের জন্য কিন্তু আজকে আমাদের মাত্র সেকেন্ড ক্লাস, আমি যদি তোমাদেরকে এখন আস করি যে হোয়াট উইল বি দ্য বেস্ট গ্রেড, তুমি বলতে পারো যে স্যার বেস্ট গ্রেড হবে এখানে এ বাই প্লাস। ইউ আর কারেক্ট, মেবি এ বাই এ প্লাস। এখানে একটা মেবি আছে। কেন মেবি আছে? বিকজ এ পাইতেও পারো নাও পাইতে পারো, এ পাওয়াটা সম্পূর্ণ তোমার এফোর্ট হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু তোমরা এটা ডিরেক্টলি বলতে পারবা, তোমাদেরকে যদি আস করি যে ওয়ার্স গ্রেডটা ফেলই হবে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই, ফেলের নিচে, কারণ এর থেকে বিলো আর কিছু নাই। কিন্তু তোমাদেরকে যদি এইটা আস করা হয় যে অ্যাভারেজ গ্রেডটা আসলে কি হবে, এটা কিন্তু তোমরা কেউই বলতে পারবে না। তোমরা এখন যদি কেউ বলে যে স্যার এখানে অ্যাভারেজ গ্রেড হবে বি প্লাস, কেউ বললা বি, কেউ বললা বি মাইনাস 2.7, কেউ বললা 2.3, ইউ গাইজ ডু নট নো। তো এটা জাস্ট তোমার জন্য একটা অ্যাজাম্পশন, তাই না? জাস্ট এন অ্যাসাম্পশন। মেবি তোমাদের এখানে যদি সবাই ভালো করো, তোমাদের অ্যাভারেজ গ্রেড ভালো হইতে পারে, তোমাদের অ্যাভারেজ গ্রেড ধরো বি প্লাস হইলো। আবার যদি ধরো এখানে অনেকে খারাপ করো, তোমাদের অ্যাভারেজ গ্রেড ধরো হইলো 2.7, হইতে পারে না? অ্যাভারেজ কিন্তু শিফট হতে পারে, অ্যাভারেজ কিন্তু কখনোই একটা ফিক্সড গ্রেডে কখনোই আসলে মানে কি বলবো, যে ফিক্সড গ্রেডে কখনোই আসলে থাকবে না, ইট ক্যান শিফট। সো দেখো অ্যাভারেজ কেস ইজ এর মধ্যে একটা অ্যাম্বিগুইটি আছে, সো ইট ইজ বেসিক্যালি ভেরি ডিফিকাল্ট টু কম্পিউট।
ডিফিকাল্ট টু কম্পিউট, মানে এটা কই হবে এটা বলা যায় না আসলে, এটা বলা সম্ভব না আসলে টেকনিক্যালি। তো তাহলে আমাকে তোমরা বলো বিটুইন বেস্ট, অ্যাভারেজ এন্ড ওয়ার্স্ট কোনটা আসলে আমার কনসিডারেশন করা উচিত বলো তো? Sir, worst. ওয়ার্স্ট। কেন? ওয়েল খুবই সিম্পল। প্রথম জিনিস হচ্ছে এটা আমার জন্য ইজিয়ার, এটা বের করা আমার জন্য ইজিয়ার। অ্যাট দ্য সেম টাইম তুমি যখন আসলে ওয়ার্স্ট কেসের কথা চিন্তা করতেছো, ওয়ার্স্ট কেসের কম্পিটিশনের মধ্যে কি অলরেডি বেস্ট আর এভারেজ ইনক্লুডেড না বলতো? whenever I'm talking about worst, যেমন আমরা অনেক সময় কথার কথা বলি যে খারাপ হলে কি বা খারাপ হইতে পারে। দেখো এই যে যখন আমি কথাটা বলতেছি খারাপ হলে কি বা খারাপ হইতে পারে, বা ইংলিশে যদি আমরা এটাকে বলি হোয়াটস দ্য ওয়ার্স্ট দ্যাট ক্যান অ্যাকচুয়ালি হ্যাপেন, তখন কিন্তু আমি আসলে সেই কথাটার মধ্যে বেস্ট বা অ্যাভারেজ এটাকে কনসিডারেশন করেই বলতেছি অ্যাজ এ হিউম্যান, তাই না? সো দেখো whenever I'm talking about this best average worst case, আমাদের ডিসকাশনটা অলওয়েজ থাকবে ওয়ার্স্ট কেস নিয়ে। সিমিলারলি টাইম, সেই এই অ্যানালজিটাকে যদি আমি টাইম কমপ্লেক্সিটির দিকে আনি, আমি একটা প্রোগ্রামের বেস্ট বা অ্যাভারেজ কেস নিয়ে চিন্তিত না, আমি চিন্তিত থাকবো হচ্ছে তার ওয়ার্স্ট কেসটা নিয়ে। কেন? বিকজ বেস্ট কেসটা হচ্ছে ইনপুটের উপর ডিপেন্ডেন্ট, অ্যাভারেজ কেসটা হচ্ছে বের করা যায় না, অ্যাভারেজ কেসটা বের করা টাফ, মানে এভারেজ কেসটা একটা অ্যাম্বিগুইটি। ওয়ার্স্ট কেস হচ্ছে এমন একটা কেস যেখানে আমি বোথ বেস্ট আর এভারেজ কেস দুইটাকেই কনসিডারেশন করতেছি, আবার একই সাথে ইটস ইজিয়ার ফর মি টু কমপ্লিট। এই জন্য যখনই আমরা কোনো প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি ডিসকাস করব, উই উইল অলওয়েজ ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। এটা তোমাদেরকে ফাইনালি আরেকটা অ্যানালজি দিয়ে শেষ করে দিই। সেটা হইতেছে একটু আগে আমি বলতেছিলাম আমার বাসা থেকে ইউনিভার্সিটি আসার 3টা টাইম, যে বেস্ট কেসে শুক্রবার দিন সকালে 15 মিনিট লাগে, অ্যাভারেজ কেসে 30 মিনিটস লাগে, ওয়ার্স্ট কেসে ধরো একদিন 1 ঘন্টা লাগছে। না ওই ওয়ার্স্ট কেসটা জেনারেলি আমার আসলে সব দিন লাগে না, ওইটা হচ্ছে রাস্তায় একদিন জ্যাম পড়ছে সেদিন লাগছে আসলে আমার। তো অন অ্যাভারেজ আমি বলতেছি এই কথাটা যে আমার অন অ্যাভারেজ বাসা থেকে ইউনিভার্সিটি আসতে আধা ঘন্টা লাগে, এই কথাটা আমি বলতেছিলাম। এখন দেখো এখানে আহ, আমরা একটা শুরু থেকে শুরু করি। আমরা বলতেছিলাম কি যে বেস্ট কেস হচ্ছে আমার শুক্রবার দিন সকালে যদি আমি ইউনিভার্সিটিতে আসি সেই দিন আমার 15 মিনিট সময় লাগবে। বাট আমি কয়দিন শুক্রবার দিন সকালে আসবো? মেবি 6 মাসে একবার, মেবি বছরে 1-2 বার। তো বুঝতে পারতেছো বেস্ট কেসটা যে আসলে ইনপুট ডিপেন্ডেন্ট। এটা শুক্রবার দিন সকালে আসলে আমি 15 মিনিটে আসতে পারি, বাট আমি কি শুক্রবার দিন সকালে আসবো? মোস্ট লাইকলি 95%, 99% অফ দ্য টাইম আমি আসবো না, বিকজ শুক্রবার দিন হচ্ছে আমার হলিডে। আমার তো ওই টাইমটাকে আসলে কনসিডারেশনে রেখে লাভ নেই। আমি যদি তোমাকে বলি আমার বাসা থেকে ইউনিভার্সিটি আসতে 15 মিনিট সময় লাগে, এটা একটা ভুল কথা হবে। ভুল 15 মিনিট তো আসলে লাগে না, ঠিক আছে? আবার আমি যদি এখানে অ্যাভারেজ কেসের কথা বলি, আমি এই কথা আমরা জেনারেলি অলওয়েজ এটাকে এভাবেই বলি যে অন এভারেজ আমার বাসা থেকে ইউনিভার্সিটি আসতে আধা ঘন্টা লাগে। এটা বলাটাও টেকনিক্যালি আসলে একটা ভুল। কেন ভুল? কারণ চিন্তা করো আমি বলতেছি আমার অন এভারেজ আসতে আধা ঘন্টা লাগে, এটা তো আধা ঘন্টা 30 মিনিটস লাগতে পারে, এটা 31 মিনিট লাগতে পারে, 35 মিনিটস লাগতে পারে, 25 মিনিটসও লাগতে পারে। আমার যদি 25 মিনিটস লাগে আমি তাও রাউন্ড আপ করে বলবো 30 মিনিটস লাগতেছে। আমার যদি 35 মিনিটস লাগে তাও আমি রাউন্ড আপ করে বলবো 30 মিনিটস লাগতেছে, তাই না ব্যাপারটা? তো তাহলে একটা জিনিস যদি খেয়াল করো তোমরা, ইফ ইউ ডু কনসিডার ওয়ান থিং, সেটা হইতেছে যে আমার 35 মিনিট লাগলো আমি 30 মিনিট বলতেছি, 25 মিনিট লাগলো আমি 30 মিনিট বলতেছি, 30 মিনিট লাগলো আমি 30 বলতে বলতেছি, আগে পিছিয়ে যাই হোক আমি 30 মিনিটস লাগতেছি। তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এভারেজ কেসে কিন্তু একটা অ্যাম্বিগুইটি আছে। আমি এক্স্যাক্টলি জানি না আসলে আমার কত লাগে, মেবি কোনোদিন 35 মিনিট লাগে, কোনোদিন 25 লাগে, কোনোদিন 32 মিনিট লাগে, কোনোদিন 27 মিনিট লাগে, আমি অন এভারেজ বলতেছি 30 মিনিটস লাগে। সো তাহলে একটা জিনিস খেয়াল করো, এভারেজ কেস ইজ ইজিয়ার ফর, নট ইজি ফর মি টু কমপ্লিট, ইটস হার্ড। এটা কই আছে আমি আসলে জানি না। এন্ড বাট ওয়ার্স্ট কেস, ওই যে আমি যে কথাটা বললাম যে আমার আমার ওয়ার্স্ট কেসে একদিন 1 ঘন্টা লাগছিল, ওই 1 ঘন্টার মধ্যে কিন্তু সবই ইনক্লুডেড, বেস্ট কেসও ইনক্লুডেড, এভারেজ ইনক্লুডেড, ওয়ার্স্ট কেসও ইনক্লুডেড। So worst case is easier for me to compute, and best average worst তিনটাই আসলে এই ডিসকাশনের মধ্যে ইনক্লুডেড। সো আমি আসলে কখনোই যখনই কোনো একটা প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব, আমি আসলে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি অর স্পেস কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এই যে যে ডিসকাশনটা করলাম ওয়ার্স্ট কেস নিয়ে বা মোটিভেশনটা নিয়ে, কেন ওয়ার্স্ট কেস নিয়ে করবো, এটা কি সবার ক্লিয়ার? কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? No, sir. আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভালো। আমরা তাহলে একটা প্রথম জিনিস একটা এস্টাবলিশ করলাম যে আমরা আসলে এখানে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাস করব। সেকেন্ড যে জিনিসটা কোশ্চেন, একটা বড় কোশ্চেন আসে, অ্যানাদার কোশ্চেন দ্যাট কামস ইজ দ্যাট আমরা কি এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেস নিয়ে ডিসকাস করব অর থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস নিয়ে ডিসকাস করব?
sorry, shall we discuss about practical worst case or shall we discuss about theoretical worst case? কি মনে হয় আমাদের কোনটা নিয়ে ডিসকাস করা উচিত? বাই দ্য প্র্যাকটিক্যাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি, যেটা ধরো কম্পিউটারে রান করলে যেটা লাগে। আর থিওরিটিক্যাল মানে হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, একটা থিওরেম বা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার মতো চিন্তা করতে পারো। সো হোয়াট শুড উই ডিসকাস অ্যাবাউট, প্র্যাকটিক্যাল নাকি থিওরিটিক্যাল? So practical is থিওরিটিক্যাল। আচ্ছা, একজন বলছে থিওরিটিক্যাল, একজন বলছে প্র্যাকটিক্যাল। লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কেন প্র্যাকটিক্যাল করব নাকি কেন থিওরিটিক্যাল করব, দুইটাই আমরা ধরি আসলে। হ্যাঁ, সো লেটস টক অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেস। প্র্যাকটিক্যাল বলতে আসলে আমি কি বুঝতেছি? প্র্যাকটিক্যাল আমি বলতে বুঝতেছি হচ্ছে আসলে এক্স্যাক্টলি কতটুকু সময় লাগবে। আমি যদি একটা কোড, ধরো এই কোডটা, এই যে 100টা নাম্বার বের করার যে কোডটা, এটাকে আমি যখন কম্পিউটারে রান করব, ওয়ার্স্ট কেসে আমার কম্পিউটারে কতটুকু সময় লাগবে, এটাকে আমি বলতেছি আসলে প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেস। আর থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস কি? থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস হচ্ছে আসলে বেসিক্যালি আইডিয়াটা হইতেছে আসলে আমার যে থিওরিটিক্যালি কতটুকু সময় লাগতে পারে। থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালের মধ্যে অনেক ডিফারেন্স আছে, বাট লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি আসলে কোনটা নিয়ে চিন্তা করব। সো প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেস, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে আসলে জিনিসটা কি? তো এই যে আমি এই প্রবলেমটার কথা বলতেছিলাম, যে আমি প্রথম 100টা নাম্বারের সামেশন ফাইন্ড আউট করতে চাই। ধরো এখানে তোমাদের এখানে 30 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্ট এই প্রবলেমটা সলভ করতেছে সি প্লাস প্লাস দিয়ে, বাকি 10 জন সলভ করতেছে জাভা দিয়ে, বাকি 10 জন সলভ করতেছে পাইথন দিয়ে। একই প্রবলেম 10 জন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, বাকি 10 জন আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, বাকি 10 জন আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। ডু ইউ গাইস থিঙ্ক যে সবার যে প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটিটা বা প্র্যাকটিক্যাল রানিং টাইমটা, এটা কি সবার সেম হবে নাকি ডিফারেন্ট হবে? হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? আমি আরেকবার একটু রিপিট করি, এই যে স্যার প্রবলেম, ডিফারেন্ট হবে। হ্যাঁ ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে বলতে পারবা? স্যার এক একজনের মানে কোডের কমপ্লেক্সিটি এক এক রকম হতে পারে, কেউ 10 লাইন লিখলে কেউ 5 লাইন লিখবে, আচ্ছা, এরকম ফর ডিসকাশন ধরে নাও, ডিসকাশনের সাথে ধরে নাও সবার লাইন সেম, সবাই, কারণ এখানে তো আসলে 3-4টা লাইন। স্যার আমি কোশ্চেনটা বুঝিনি, একটু আরেকবার কোয়েশ্চেনটা হচ্ছে এই প্রবলেমটা প্রথম 100টা নাম্বারের সামেশন ফাইন্ড আউট করব, এই প্রবলেমটা 30 জন স্টুডেন্ট তিন ভাবে ইমপ্লিমেন্ট করবে। প্রথম 10 জন স্টুডেন্ট তারা সি প্লাস প্লাস দিয়ে কোডটা করবে, পরে 10 জন স্টুডেন্ট জাভাতে করবে, তারপরে 10 জন স্টুডেন্ট পাইথনে করবে। দ্য কোয়েশ্চেন দ্যাট আই ওয়াজ আস্কিং ইজ দ্যাট এই যে 30 জন স্টুডেন্ট যে ইমপ্লিমেন্ট করলো, সবার টাইম কমপ্লেক্সিটি কি সেম হবে নাকি সেম হবে না? স্যার সেম হবে কিভাবে? সেম হবে না তো, এক একজন এক এক ভাবে করবে না। ধরো সবাই একভাবে করলো, সবার কোডই 5-6 লাইনের, উম, তাহলে তো সেম হওয়ার কথা স্যার। হওয়ার কথা, থিওরিটিক্যালি হওয়ার কথা, আসলে প্র্যাকটিক্যালি কখনোই সেম হবে না। কেন সেম হবে না? ওয়েল, বিটুইন দ্য থ্রি ল্যাঙ্গুয়েজেস সি প্লাস প্লাস, জাভা অ্যান্ড পাইথন, তোমরা কি জানো কোন ল্যাঙ্গুয়েজটা আসলে টেকনিক্যালি, মানে টেকনিক্যালি না, কোন ল্যাঙ্গুয়েজটা আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং যারা করে তারা ব্যবহার করে থাকে? স্যার পাইথন। Sir, C++. না, জাভা। it's never Python, it's always C++, because here is the thing, between C++, Java, Python, C++ is the fastest, actually কেন the fastest. স্যার? Well, এটার বেশ কিছু রিজন আছে। C++ is basically an extension of C. So C ছিল হচ্ছে তোমার আসলে একটা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট তোমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছো OOP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু C তে নাই। ইফ ইউ ডিড নট নো প্রিভিয়াসলি, আসলে এই যে তুমি যে অবজেক্ট ক্রিয়েট করো, ক্লাস ক্রিয়েট করো, এগুলা আসলে তোমার সি তে করা যাইতো না। সি তে ক্লাসের বদলে ছিল স্ট্রাক্ট, আর অবজেক্টের বদলে ছিল তোমার হচ্ছে মেম্বার। দ্যাট ওই অবজেক্ট আর ক্লাস যেভাবে বিহেভ করে, স্ট্রাক্ট আর মেম্বার আসলে ওভাবে বিহেভ করতো না। তো এখন দেখা গেছে তোমার মানে সি তো আসলে বের হয়েছে কবে, 1960s বা 70s এর দিকে। তো যখন 90s 80s বা 90s এর দিকে চলে আসছে, তখন দেখা গেছে আসলে যা এই যে যখন প্রোগ্রামিং করতেছে, তখন দেখা গেছে আসলে যে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আসলে প্রয়োজন, ঠিক আছে? তো তখনই আসলে যে কাজটা করা হয়েছে, সি এর এক্সটেনশন হিসেবে সি প্লাস প্লাস বের করা হয়েছে, যেখানে আসলে আরো অনেক ফার্দার লাইব্রেরি আছে যেগুলো সিতে নাই, এবং একই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও আসলে সি প্লাস প্লাস সাপোর্ট করে। জাভা আসলে বের করা হয়েছে 1980s এ। এটার মেইন রিজনটা ছিল হচ্ছে
সি প্লাস প্লাস এর মেইন রিজনটা আসলে কখনোই ডেভেলপমেন্ট ছিল না। সি প্লাস প্লাস দিয়ে ডেভেলপমেন্ট করা হয় অনেক কিছুরই ব্যাক এন্ডের কোড। যেমন ধরো আমি যেখানে ওয়ান নোটটা ইউজ করছি, দেখা যাবে ওয়ান নোটের ব্যাক এন্ডটা আসলে সি প্লাস প্লাস দিয়ে লেখা হতে পারে বা সি দিয়ে লেখা হতে পারে, কারণ অ্যাগেন দোজ আর ভেরি ফাউন্ডেশন ল্যাঙ্গুয়েজেস। বাট ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছিল আসলে সি প্লাস প্লাস বা সি এতটা সুইটেবল ছিল না, কারণ তোমার সি বা সি প্লাস প্লাস ওই লাইব্রেরি গুলো নাই ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য। তখন আসলে বের করা হয়েছে জাভা। এবং এই যে তোমরা যে অ্যান্ড্রয়েডে যেসব অ্যাপগুলো ব্যবহার করো, এগুলা বেসিক্যালি জেনারেলি কোটলিন, এখন আসলে অনেক আসছে, বাট প্রিভিয়াসলি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন গুলো সবই জাভা বা কোটলিনে লেখা হইতো। ঠিক আছে, সো জাভা বের করার মেইন রিজনটা ছিল আসলে তোমার ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড পাইথনের মেইন রিজনটা ছিল আসলে তোমার মেশিন লার্নিং। সো খেয়াল করো, এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা পারপাসে ডেভেলপ করা, এবং এগুলো ছাড়া আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তোমার ফ্লাটারে ডার্ক আছে, তারপর হচ্ছে তোমার পিএইচপি আছে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এবং এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পারপাস ডিফারেন্ট। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডকে কম্পাইল করে বা ইন্টারপ্রেট করে ডিফারেন্টলি, এক্সিকিউট করে ডিফারেন্টলি। সো যখন তুমি ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডকে এক্সিকিউট করবা, অবশ্যই তোমার রানিং টাইম ডিফারেন্ট হবে, এটা খুবই স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে সি প্লাস প্লাস সবচেয়ে ফাস্টেস্ট হবে, কারণ সি প্লাস প্লাস ইনপুট আর আউটপুট নেওয়াটা খুবই ফাস্ট। এইটা কি বুঝতে পারছো? স্যার এটা কি মানে এক একটা ল্যাঙ্গুয়েজের স্পেস এক এক রকম এই কারণে? স্পেস একরকম, যেমন সি প্লাস প্লাস জাভা ইউজ করে কম্পাইলার ডিফারেন্ট, পাইথন ইউজ করে ইন্টারপ্রেটার। এরপর হচ্ছে সি প্লাস প্লাস জাভাতে হচ্ছে তোমার সি প্লাস প্লাস ইনপুট নেওয়া আর আউটপুট দেওয়া, এটা খুবই ফাস্ট। জাভা বা পাইথনে ইনপুট নেওয়া বা আউটপুট দেওয়া এটা খুব সময় নেয় আসলে। এরকম আবার তোমার মনে করো জাভা স্ক্রিপ্ট বা ফ্লাটারের যে ডার্ক ল্যাঙ্গুয়েজ, সেখানে গেলে এটা ডিফারেন্ট। সো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেকানিজম ডিফারেন্ট, এক একটা পারপাসে ক্রিয়েট করা হয়েছে। সো অবশ্যই 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 একই কোড একই লাইন তুমি যখন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতেছো, অবশ্যই তোমার প্র্যাকটিক্যাল টাইম কমপ্লেক্সিটি কি হবে, অবশ্যই ডিফারেন্ট হবে। এই এই কনসেপ্টটা কি বুঝতে পারছো কিনা, কারো কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা বাদ দিলেও, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা বাদ দিলেও, আমি ধরে নিলাম এখানে 30 জন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্ট এই 100টা নাম্বারের সামেশন ফাইন্ড আউট করবে, একই কোড লিখবে, একই লাইন লিখবে, সবাই জাভাতে করবে, ধরো সবাই জাভাতে করবে, তাহলে টেকনিক্যালি তখন তো আসলে তোমার সেম হওয়া উচিত, তাই না? সবাই যদি একই লাইন অফ কোড লেখে, সবাই যদি একই একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করে, তখন তো আসলে সেম হওয়া উচিত বাই লজিক। তখনও আসলে সেম হবে না। Even if you guys solve the same problem in the same programming language using the same number of lines, still এটা সেম হবে না। কেন সেম হবে না, কেউ কি বলতে পারবা? একটা একটা রিজন তো আমরা বলছি, একটা রিজন, প্রথম রিজনটা ছিল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্সি। পরেরটা কি হতে পারে? হ্যাঁ তানভীর বলো। আইডি বাদ দাও, মনে করো ওই যে বললাম সবাই সেম আইডি ব্যবহার করবে, এটা বাদ দিয়ে কি হতে পারে? স্যার এফিসিয়েন্সি। সবাই সেম এফিসিয়েন্সি ফলো করতেছে, সেম লাইনস অফ কোড লিখতেছে। হার্ডওয়্যার। হুম 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 ফাতমা? হার্ডওয়্যার। হার্ডওয়্যার, ভেরি গুড। হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি। খেয়াল করেন, আমি 30 জনকে একই প্রবলেম সলভ করতে দিছি, একই লাইন অফ কোড লিখতে দিছি, একই আইডিতে একই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে দিছি, স্টিল দেয়ার ইজ হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি। কেন? দেখেন আপনাদের 30 জনের যে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, সবার কনফিগারেশন অবশ্যই সেম না, সবার কনফিগারেশন ডিফারেন্ট হতে পারে। আবার সবার কনফিগারেশন যদি সেমও হয়, তোমাদের উইন্ডোজে সেম নাম্বার অফ অ্যাপ্লিকেশন ইনস্টল করা না, কারোটাতে বেশি ইনস্টল করা, কারোটাতে কম ইনস্টল করা। সো দেখো, যখন উইন্ডোজ রান হইতেছে তখন কিন্তু অলরেডি বেশ কিছু অ্যাপ্লিকেশন রান হয়, এবং তোমার র্যামের বেশ কিছু স্পেস অলরেডি তোমার হচ্ছে আসলে উইন্ডোজ কনজিউম করে বসে থাকে। সো যেহেতু হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি আছে, সো ধরো কারোর যদি র্যামের সাইজ বেশি হয় বা প্রসেসরের যদি কোর সংখ্যা বেশি হয়, 8 কোর 16 কোর হয়, তাহলে তারটাতে টেকনিক্যালি অবশ্যই কোড ফাস্টার রান করবে কম্পেয়ার টু যার ল্যাপটপ স্লোয়ার। যার ল্যাপটপে যদি, কারোর ল্যাপটপে যদি র্যাম কম থাকে আর প্রসেসর স্লো থাকে, এগুলো তো আসলে ছোটখাটো করি। আমি যদি লার্জ স্কেলে কথা বলতেছি, যে তোমার আসলে ইভেন ইফ তোমরা সেম কাজ করো, স্টিল দেয়ার ইজ দ্য হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি, এবং হার্ডওয়্যার ডিপেন্ডেন্সির কারণে অবশ্যই প্র্যাকটিক্যাল রানিং টাইম ডিফারেন্ট হবে। এইটা কি বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার যে কেন ডিফারেন্ট হচ্ছে? সো তার মানে আমি বলতে পারি প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি বেশ কিছু ফ্যাক্টরের, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট,
প্রথম ফ্যাক্টরটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্সি, সেকেন্ড ফ্যাক্টরটা আমরা আমাদের ডিসকাশনের জন্য হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি। তাহলে দ্যাট মিনস প্র্যাকটিক্যাল ওয়ার্স্ট কেস নিয়ে আসলে চিন্তা করে আমার লাভ নেই, আমি কখনোই প্র্যাকটিক্যালি কতটুকু সময় লাগতেছে এটা কখনোই ফাইন্ড আউট করতে পারবো না। সো উই উইল নেভার বি এবল টু ফাইন্ড আউট দিস, এটা বের করা কখনোই সম্ভব না আসলে। এটা মেশিন ওয়াইজ, অপারেটিং সিস্টেম ওয়াইজ অনেক কিছু ডিফারেন্ট হবে। আবার তুমি কেউ যদি লিনাক্সে রান করে তারটা ডিফারেন্ট হবে, কেউ যদি উইন্ডোজে রান করে তারটা ডিফারেন্ট হবে, কেউ যদি ম্যাকে রান করে তারটা ডিফারেন্ট হবে। সো আমরা তাহলে আসলে কি বের করবো? আমরা তাহলে আসলে যেটার উপর ফোকাস করবো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস। ঠিক আছে, উই উইল অলওয়েজ ডিসকাস অ্যাবাউট দ্য থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। তোমরা যখন 221 যাবা তখনও তোমরা আসলে থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি নিয়েই ডিসকাস করবে। এখন কথা আসতেছে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি। তো থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটির একটা বেসিস আছে, এটার একটা বেসিস আছে, যে বেসিসটাকে আমরা জেনারেলি বলে থাকি র্যাম মডেল। এটা তোমরা 221 গেলে ইন দেখতে পড়বা। বা র্যাম মডেল আসলে যে জিনিসটা বলে সেটা আসলে বলে হচ্ছে অল সিম্পল অপারেশনস টেক 1 ইউনিট অফ টাইম। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আসলে যে থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্স এগুলো আসবে না ভাই, আমি বলে রাখতেছি থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটি বের করা এটা তোমাদের আসবে না, তোমরা জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো সো দ্যাট এটা ইন ফার্দার আমরা যখন এগুলো ডিসকাস করব এটা তোমাদেরকে যেন হেল্প করে। সো লেট আস ডিসকাস অ্যাবাউট দিস ওয়ান। এবার এই কোডটা যদি তোমরা দেখো, এখানে দেখো এখানে এই সুডো কোডটা তোমরা যদি খেয়াল করো, এই সুডো কোডে একটা ফাংশনের সুডো কোড দেওয়া আছে, ফাংশনটার নাম হচ্ছে অ্যাডিশন। ফাংশনটা দুইটা আর্গুমেন্ট নিচ্ছে এ আর বি, বা দুইটা প্যারামিটার নিচ্ছে এ আর বি। দেন ফাংশনটা কি করতেছে, এ আর বি কে সামেশন করে সাম নামক একটা ভ্যারিয়েবলে সেভ করতেছে, এরপর সামকে প্রিন্ট করতেছে, এ ভ্যারিয়েবলকে প্রিন্ট করতেছে, বি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতেছে। তোমাকে আস্ক করা হয়েছে এই যে অ্যাডিশন যে ফাংশনটা সেটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত, এটাকে আসলে আমরা কিভাবে বের করব? সেটাকে বের করা খুবই সিম্পল, এই র্যাম মডেলের আইডিয়া থেকে বের করা। র্যাম মডেল আসলে অনেক কিছু বলে। র্যাম মডেল প্রথমতই যে জিনিসটা বলে যে তোমার নর্মালি আমাদের কম্পিউটারে কিন্তু আসলে প্রসেসরে কোর্স থাকে, থ্রেডস থাকে, এবং কম্পিউটার কখনোই একটা কাজকে কনকারেন্টলি করে, মানে প্যারালেলি করতে থাকে, কখনোই সে একটার পর একটা করে করে না। বাট র্যাম মডেল আমরা থিওরিটিক্যালি আসলে ধরে নেই যে কম্পিউটার একটার পর একটা করে কাজ করবে, একটা সিম্পল অপারেশন 1 ইউনিট অফ টাইম করে নেবে, এরকম বেশ কিছু কনসিডারেশন আমরা করে নিই আসলে। তো সেটার বেসিসে যে জিনিসটা বলা যায়, এই যে দেখো তোমার প্রথম লাইনটা যদি চিন্তা করো, প্রথম লাইনটা কিন্তু খুবই সিম্পল একটা স্টেটমেন্ট। কেন? কারণ কি হইতেছে দেখো, এখানে দুইটা নাম্বারকে যোগ করে সাম নামক একটা ভ্যারিয়েবলে স্টোর করা হইতেছে। সো একটা অ্যাডিশন অপারেশন, সেটাকে তোমার আসলে হচ্ছে একটা সাম নামক একটা ভ্যারিয়েবলে জাস্ট অ্যাসাইনমেন্ট করা হচ্ছে। তো তাহলে তুমি বলতে পারো এটা একটা সিম্পল স্টেটমেন্ট, এবং এটার জন্য আসলে 1 ইউনিট অফ টাইম লাগবে, তাই না? আবার সিমিলারলি একই লজিকটা যদি তুমি পরের লাইনটা দেখো, এবং যেহেতু আমরা বলতেছি যে আসলে এটা কনকারেন্টলি চলবে না, একটার পর একটা করে চলবে, তাহলে নেক্সট লাইনটা কি আছে, প্রিন্ট করো সামের ভ্যালুকে। তো প্রিন্ট করো কি, প্রিন্ট করো একটা সিম্পল স্টেটমেন্ট, রাইট? তাহলে প্রিন্ট করলে আসলে কতটুকু সময় নেবে? একই লজিকে আমাদের 1 ইউনিট অফ টাইম নেবে, ঠিক আছে? তাহলে বলো তো এই থার্ড যে লাইন স্টেটমেন্টটা, এইটার জন্য কত ইউনিট অফ সময় নেবে বলতে পারবা কেউ? 1, সিমিলারলি 1, এন্ড একইভাবে এইটাও তাহলে 1 ইউনিট অফ সময় আসলে। স্যার এটা একটু আরেকবার বুঝাবেন? আচ্ছা, এটা আইডিয়াটা হচ্ছে থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটি আমি আসলে কিসের উপর বের করব। সো যেহেতু আমরা এগ্রি করছি যে থিওরিটিক্যাল, আমরা সবসময় থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি বের করব। তো থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য তো আমার একটা বেসিস লাগবে, আমার তো একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, তাই না? যেমন মনে করো ছোটবেলায় যদি ইফ ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট থিওরেমস অর সম্পাদ্য, যেগুলো যদি ম্যাথে বা হায়ার ম্যাথে পড়ে আসো, সো থিওরেমে তোমাকে বললো ধরো দুইটা অ্যাঙ্গেল বা দুইটা কোণ সমান কিনা এটা প্রুফ করো। ধরো তোমাকে বললো অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি, এটা সমান প্রুফ কর। এরকম জিনিস দেখে আসছো না যারা ম্যাথমেটিক্স? জি স্যার, জি আচ্ছা, স্যার। এখন এই জিনিসটা ট্রু প্রুফ করার আগে আমরা বেশ কিছু বেসিস ধরে নিতাম, তাই না? আমরা ধরে নিতাম না যে এ বি ইকুয়ালস টু এসি কিনা, এরকম কিছু জিনিস ধরে নিতাম না? তারপর আমরা হ্যাঁ ধরে স্যার। এবং আমরা শুরুতে আরেকটা জিনিস ধরে নিতাম যে অ্যাঙ্গেল এবিসি, আমরা ধরে নেই অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এসিবি সমান না, তারপর আমরা কিছু প্রপোজিশন করে তারপর জিনিসটাকে প্রুফ করতাম, তাই না? জি স্যার, মনে আচ্ছা, আছে। এখন
দেখো এই যে তুমি যে কিছু প্রপোজিশন ধরে নিতেছো, এটা কিন্তু তোমার বেসিস, এই জিনিসটাকে প্রুফ করার জন্য একটা বেসিস, যে আমি এটা ধরে ধরে তারপর প্রুফ করবো। সিমিলারলি তুমি যদি থিওরিটিক্যালি ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি ধরে না বের করতে চাও, এটা তো বের করা সম্ভব না, কারণ তুমি থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস বলতে আসলে কি, থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস মানে তুমি হচ্ছে থিওরি বাই থিওরি এটা এরকম হওয়া উচিত, সেটার জন্য তো একটা বেসিস লাগবে। তো সেই বেসিসটা হচ্ছে তোমার র্যাম মডেল। এটা 221 গেলে ইন দেখতে পাবো। র্যাম হচ্ছে মানে মিন করতেছে র্যান্ডম অ্যাক্সেস মেশিন মডেল, এবং এই র্যাম মডেলটা আসলে বলে প্রত্যেকটা সিম্পল অপারেশন কোডে, প্রত্যেকটা সিম্পল অপারেশন 1 ইউনিট অফ টাইম কনজিউম করবে। তো তাহলে এখানে যদি খেয়াল করো সাম ইজ ইকুয়ালস টু a প্লাস b, এটা একটা কি সিম্পল অপারেশন না? কারণ এখানে কি হচ্ছে দেখো, যোগ করে জাস্ট সাম নামক একটা ভ্যারিয়েবল সেভ করতেছো, তাই না? ইয়েস স্যার। তাহলে এটা কত ইউনিট অফ টাইম নেওয়া উচিত? 1 1। এরপরে লাইনটা যদি খেয়াল করো সেটা কি করতেছে, প্রিন্ট করতেছে অ্যাগেইন সামকে। অ্যাগেইন একটা সিম্পল স্টেটমেন্ট, রাইট? সো তাহলে এটা কত ইউনিট ইয়েস। নেওয়া উচিত? 1 ইউনিট নেওয়া উচিত। আচ্ছা, এরপর যদি দেখো বাকি দুইটা লাইনও যদি খেয়াল করি, আমরা প্রিন্ট করতেছি এ কে, প্রিন্ট করতেছি বি কে, সেগুলো সবই কিন্তু আসলে কি হইতেছে, সবই কিন্তু আসলে হচ্ছে আমার সিম্পল স্টেটমেন্ট। তো সিম্পল স্টেটমেন্টের জন্য আসলে কিরকম সময় লাগে, সবগুলো 1 ইউনিট করে লাগে। এবং আমরা যেহেতু এটা বলে রাখছি যে আসলে কি বলে যে প্রত্যেকটা অপারেশন আসলে একটার পর একটা করে দিয়েছে, তাহলে আমি বলতে পারি এখানকার টাইমটা হবে আসলে 4 ইউনিটস, তাই না? স্যার তাহলে ফাংশন এডিশন দেয়া যে এ বি ওইটাকে কেন 1 ইউনিট ধরা হলো না? কারণ আমরা তো আসলে দেখেন স্যার, আমরা কার টাইম কমপ্লেক্সিটি জানতে চাচ্ছি, আমরা তো অ্যাডিশন ফাংশনটারই টাইম কমপ্লেক্সিটি জানতে চাচ্ছি, তাই না? ইয়েস স্যার। তো ওইটারটা আমি কেন ধরবো? আর ওটারটা ধরলেও কিছু মেক করবে না, মানে আমি তো আসলে জিজ্ঞেস করতেছি হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি। আর তুমি কোশ্চেনটা ভুল করো না, এই জিনিসটাও তো কম্পাইলার আসলে রিড করে, বাট টেকনিক্যালি দ্য কোশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি অফ অ্যাডিশন ফাংশন হিয়ার। তো অ্যাডিশন ফাংশনের ভিতরে তো স্টেটমেন্ট আছে 4টা। ইয়েস স্যার, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এরপর একইভাবে যদি আমি আরেকটা কোড কোড স্নিপেট তোমাদেরকে দেখাই, ধরো এটা দেখাই, এটা যদি আমি দেখাই, হ্যাঁ, let's take an example of this one. আচ্ছা, কেউ কি বলো এটা এটা টাইম কমপ্লেক্সিটি কতটুকু হবে, দেখেন তো। 6 হ্যাঁ, প্রথম স্টেটমেন্টের জন্য 1, পরের স্টেটমেন্টের জন্য 1, এরপর একটার জন্য 1। কারণ দেখো এগুলো সবই সিম্পল স্টেটমেন্ট, অল অফ দিস আর বেসিক্যালি সিম্পল স্টেটমেন্ট, ঠিক আছে, ধরে নেওয়া হয় আর কি এগুলো সব। বাই দ্য সিম্পল স্টেটমেন্ট এটা কিন্তু থিওরিটিক্যালি ধরে নিচ্ছি, প্র্যাকটিক্যালি কিন্তু এটা ডিফারেন্ট, কারণ প্র্যাকটিক্যালি সিপিইউ কি বলে তোমার প্রসেসর যোগ করে বিয়োগ করে ডিফারেন্টলি। তো তাহলে আমি এখানে টি বলতে পারি হচ্ছে ইন টোটাল 6 ইউনিটস, তাই না? এটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে আমরা আসলে এই যে 4 ইউনিটসটাকে বের করতেছো বা 6 ইউনিটকে বের করতেছো, এটাই কিন্তু আসলে তোমার থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটি। কিন্তু আসলে আমরা এই থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটির ভিতরেও একটা কাজ করি। আমরা যে কাজটা করি সেটা হইতেছে আমরা এখানে আসলে তোমার একটা নোটেশন বের করি। আর নোটেশনের ডিসকাশনে যাওয়ার আগে তোমাদেরকে আমি আরেকটা টাইম কমপ্লেক্সিটি দেখাই। এখানে আরেকটা এক্সাম্পল দেখাই, সরি, এটাকে নিয়ে আসি এখানে। দেখো এখানে একটা ফর লুপ আছে, হ্যাঁ। সো কেউ কি আমাকে বলতে পারবা এইটা টাইম কমপ্লেক্সিটি কতটুকু হওয়া উচিত? স্যার 1 হওয়া উচিত, কজ বাট লুপ কি একবার চলে? আমাকে একটু, না, লুপ তো একবার চলবে না, কেন 0 থেকে 4 পর্যন্ত চলবে। আচ্ছা, সো আমরা একটু ভাবি দেখি। সো প্রথমত কে এর ভ্যালু 0, আউটপুটে একবার প্রিন্ট হবে এ। এরপর কে এর ভ্যালু আপডেট হবে 1 এ, আউটপুটে প্রিন্ট হবে এ। কে এর ভ্যালু আপডেট হবে 2 তে, আউটপুটে প্রিন্ট হবে এ। কে এর ভ্যালু আপডেট হবে 3 তে, আউটপুটে প্রিন্ট হবে এ। কে এর ভ্যালু আপডেট হবে 4 এ, আউটপুটে প্রিন্ট হবে এ। এরপর ফাইনালি কে এর ভ্যালু আপডেট হবে 5 এ। 5 এ যখন আপডেট হবে তখন আর কোনো আউটপুট আসবে না, কারণ 5 ইজ লেস দ্যান 5, সেখান থেকে লুপটা আসলে থেমে গেল। তাহলে বলো তো এই লুপটা কতবার চললো? 5 বার। আর 5 বার নাকি 6 বার? 6 বার। দুইটাই কারেক্ট, অ্যাকচুয়ালি দুইটাই কারেক্ট। তুমি যদি 5ও বলো এটাও ভুল না, 6ও যদি বলো এটাও ভুল না। খেয়াল করো লুপটা টেকনিক্যালি, আমি যদি বলি লুপটা চলছে কয়বার,
এটা ঠিক আছে, এটা 5 বারই চলছে। বাট আমি যদি তোমাকে এই জিনিসটা বলি, লুপের যে স্টেটমেন্টটা, এই যে ফর লুপের যে স্টেটমেন্ট, ফর ইন্ট আই কে ইকুয়ালস টু 0 কে লেস দেন 5 কে প্লাস প্লাস, এই স্টেটমেন্টটা কয়বার এক্সিকিউট হয়েছে, তখন অ্যান্সারটা হচ্ছে আসলে 6 বার। কেন 6 বার? কারণ খেয়াল করো 0 1 2 3 4 এই পর্যন্ত লুপটা চলছে, বাট কে এর ভ্যালু যখন 5 তখনও তো এই স্টেটমেন্টটা চলছে, স্টেটমেন্টটা চলে দেখছে কন্ডিশন ম্যাচ হয় না, তারপর বের হয়ে গেছে। সো টেকনিক্যালি এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছে 6 বার, লুপটা চলছে 5 বার। তো তুমি যদি 5 বার বলো সেটাও কারেক্ট, তুমি যদি 6 বার বলো সেটাও কারেক্ট। আমরা সিম্পলিফিকেশনের জন্য আমরা ধরে নেই এটা 5 বারই চলছে, তাহলে আমি বলতে পারি এখানে কি এটা 5 ইউনিটস 5 টাইমস চলছে না, পুরো জিনিসটা 5 বার প্রিন্ট হয়েছে, রাইট? তো তাহলে আমি এখানে টি বলতে পারি কত, এখানে টি বলতে পারি হচ্ছে তোমার আসলে কত 5 ইউনিটস, তাই না? এটা কি বুঝছো সবাই? স্যার তার মানে যতবার প্রিন্ট হবে ওইটাই আমরা নেব। ওই তো বেসিক্যালি একই তো কথা। এখন এটা যদি 5 এর বদলে 100 হইতো তাহলে কত বলতাম? 90, স্যার 99 বলতাম। 99, sorry. 99 কেন বলতাম? 100 100ই তো হইতো। 100 ও বারে হ্যাঁ, 0 থেকে 0 থেকে না? 99। হ্যাঁ ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন হোপফুলি দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, এই জিনিসটা হোপফুলি বুঝতে পারছো যে আসলে এখানে এরকম হয়। বাট আমি এখন জিনিসটাকে একটু চেঞ্জ করে দিই। হোয়াট হ্যাপেন্স when this is happen? এতক্ষণ পর্যন্ত তো এরকম ছিল, এখন আমি জিনিসটাকে একটু চেঞ্জ করি। আমি এই 5 এর বদলে এটাকে দিয়ে দিলাম হচ্ছে n। n কত আমি জানি না, এখন কি হবে বলো, এখন কতবার চলবে? একটা এতক্ষণ পর্যন্ত তো বলছিলাম যখন এর n ভ্যালু minus ছিল 5। 1 স্যার। আসতেছে বাবা, একটু n দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু শেষ করি তারপর তোমাদের থেকে আনসার নিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত তোমরা বলছিলে কে ইজ লেস দেন 5, তোমরা বলছো এটা 5 টাইমস চলবে, ওকে ফাইন। বা কেউ যদি বলো 6 বার চলবে, সেটা সমস্যা নাই। বাট আমরা আজকে সিম্পলিফাই করার জন্য আমরা বলতেছি এটা 5 টাইমস চলবে, অ্যাকচুয়ালি চলে 6 বার। আবার আমি যখন বলছি 5 এর বদলে যদি আমি 100 দেই, তোমরা সবাই বলছো এটা 100 বার চলবে। সো কে এর ভ্যালু, কে যদি লেস দেন n হয় তাহলে এই লুপটা এখন কতবার চলবে? n একবার n বার চলবে। নাকি 100 বার? n n টাইমস চলবে কিন্তু, রাইট? এই জিনিসটা কি n টাইমস চলবে না? দেখো তো, n এর ভ্যালু যদি 50 হয় তাহলে লুপটা 50 বার চলবে। n এর ভ্যালুটা যদি তোমার 100 হয় তাহলে 100 বার চলবে। n এর ভ্যালুটা যদি 1 লক্ষ হয় তাহলে 1 লক্ষ বার চলবে, তাই না ব্যাপারটা? সো এইটা কি বুঝতে পারতেছো তোমরা যে এখানে যে আসলে লুপটা n এর উপর ডিপেন্ডেন্ট, আমি কিন্তু আর জানতেছি না লুপটা ঠিক কয়বার চলবে, ঠিক আছে? বাট স্যার কে তো লেস দেন n, হ্যাঁ, কে n লেস দেন n, পর্যন্ত। কে লেস দেন n, ধরো n এর ভ্যালু যদি হয় 5, তাহলে বলো কে এর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু 0 হবে, 1 হবে, হ্যাঁ 2 হবে, 3 হবে, 4 হবে, কয়বার চললো? 5 বার। 5 টাইমস। n কে হ্যাঁ n যদি 10 হয় তাহলে কে এর ভ্যালু কত পর্যন্ত যাবে? 0 থেকে 9, 0 থেকে 9 হ্যাঁ কত 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 কয়টা 10 ইটারেশন? 10 বার 10 10 টাইমস। বার। তো তাহলে আমি এখানে জি বলতে পারি t is equals to n ইউনিটস, না? এটা বলা যায় এখানকার জন্য? জি জি স্যার এখন বলো। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে, আমরা এখানে যে কাজটা করি সেটা হইতেছে আমরা অ্যাকচুয়াল যে টাইম, অ্যাকচুয়াল যে ওয়ার্স্ট কেস, অ্যাকচুয়াল যে থিওরিটিক্যাল ওয়ার্স্ট কেস, এইটার ইউনিটসটাকে এভাবে না বলে আমরা রেদার হচ্ছে যে জিনিসটার উপর ফোকাস করি, এটাকে আমরা বলি হচ্ছে আসলে অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস। অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস, ঠিক আছে? এবং এই অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসটা যেটা করে, এটা হচ্ছে তোমার আসলে এই থিওরিটিক্যাল অ্যাকচুয়াল যেটার উপর ফোকাসটা না করে, এটা আসলে তোমার ফোকাস করে হচ্ছে তোমার গ্রোথ অফ ফাংশনের উপর, গ্রোথ অফ ফাংশনের উপর ফোকাস করে। তো গ্রোথ অফ ফাংশন বলতে কি? গ্রোথ অফ ফাংশন হচ্ছে বেসিক্যালি এখানে আসলে তোমার কিছু নোটেশন ব্যবহার করা হয়, হ্যাঁ? 3টা নোটেশন আছে এখানে, দেয়ার আর 3 নোটেশন। একটা হচ্ছে বিগ ও, আর একটা হইতেছে তোমার থিটা, আর একটা হচ্ছে তোমার ওমেগা। বিগ ওটা হচ্ছে ওয়ার্স্ট কেস মিন করে, থিটাটা হচ্ছে জেনারেলি তোমার এভারেজ কেসকে মিন করে, আর ওমেগাটা হচ্ছে বেস্ট কেসকে ডিনোট করে, ঠিক আছে? বাট এগুলো নিয়ে আমরা চিন্তা করবো না, আমরা মেইনলি জেনারেলি আমরা এই ওয়ার্স্ট কেস ফিগো এটা নিয়ে কথাবার্তা বলবো। এগুলো তোমরা 221 এ গেলে এগুলো ইন ডিটেইলসে প্রুফ দেখবা। So আমি যেটা বলতেছিলাম, আমরা অ্যাকচুয়ালি এই যে এটাকে যে বের করতেছি, এটাকে আসলে আমরা এভাবে দেখাবো না। কেন দেখাবো না সেটা একটু পরে বলতেছি। আমরা এখানে যেটার উপর ফোকাস করবো সেটা হচ্ছে এটার গ্রোথটার উপর ফোকাস করবো। সো খেয়াল করো, আমি যদি এখানে বলি এই ফাংশনটার ক্ষেত্রে, এই ফাংশনটার ক্ষেত্রে গ্রোথটা কার উপরে? তো দেখো এই ফাংশনের যে টাইম কমপ্লেক্সিটি দ্যাট ইজ n ইউনিটস, এটা টোটালি ডিপেন্ড করতেছে কিন্তু n এর উপরে, তাই না? n যত হবে এটা টাইমটা ততই হবে, ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? n যত হবে এটা টাইমটা ঠিক ততবারই তোমার হচ্ছে আসলে হবে। তো তাহলে আমি কি বলতে পারি এইটার নোটেশনটা অর্ডার অফ n হবে?
ক্যান আই সে দ্যাট? দেখো তো। স্যার এটা একটু আবার বুঝাবেন? দেখেন এই যে ফর লুপটা, এটার গ্রোথটা আসলে কার উপরে? এটা এন এর উপরে না? এন এন যত বড় তত বড় হ্যাঁ হইতেছে না? স্যার। So, তাহলে আমি তো আসলে এখন এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলতেছি, সেটা হচ্ছে দেখো, আমি বলতেছি যে আমি আসলে এটা থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটির উপর ফোকাস করব না, মানে থিওরিটিক্যাল টাইম কমপ্লেক্সিটির উপর ফোকাস করব, বাট আমি অ্যাকচুয়ালটা নিব না। আমি আসলে অ্যাকচুয়ালটা না নিয়ে এটা গ্রোথের উপর ফোকাস করব। গ্রোথের উপর ফোকাস করলে আসলে কি হবে, আমি তখন আসলে একটা এস্টিমেটেড আইডিয়া পাবো যে আসলে এটা কার উপর ডিপেন্ডেন্ট, রেদার এটা আসলে অ্যাকচুয়ালি কি, আমি আসলে বোঝার চেষ্টা করতেছি এটা কার উপর ডিপেন্ডেন্ট। সে এখানে তুমি যদি খেয়াল করো, এই যে যে কোর্স স্নিপেট, এটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা এন এর উপর ডিপেন্ডেন্ট না? জি তো তাহলে আমি কি বলতে পারি এই এন ইউনিটস কে আমি নোটেশনে লিখতে পারি অর্ডার অফ এন? দেখা যায় না? তার মানে স্যার এটা হচ্ছে ওয়ার্স্ট কেসে আমরা বের করছি। ওয়ার্স্ট, আমরা অলওয়েজ ওয়ার্স্ট কেসই বের করবো বাবা, আমরা এখানে বেস্ট কেস বা এভারেজ ওকে কেস ওকে ঠিক আছে স্যার, শুরুতে এবার আমরা বলে রাখি। বুঝছি। right? এখন আমি এই জিনিসটাকে আরেকটু চেঞ্জ করে দিই, তোমাদের জন্য আরেকটা কয়েকটা স্টেটমেন্ট অ্যাড করি, ঠিক আছে? সো লেট আস টেক দিস এক্সাম্পল। আমি এখানে ধরো উপরে একটা এখানে ধরো একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই, যে প্রিন্ট হচ্ছে তোমার হ্যালো। স্যার তার মানে আমরা ওয়ার্স্ট কেস অনেক ইজিলি বের করা যায় দেখে, আর আমরা ইজিলি গেস করতে পারি দেখে ওয়ার্স্ট কেস নিয়েই কাজ করব আমরা। হ্যাঁ, এটা তো আমরা শুরুতে এস্টাবলিশ করে আসলাম, আচ্ছা, ঠিক আছে? স্যার। আরেকবার প্রিন্ট দিলাম হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে? এখন তাহলে বলো এইটা টাইম কমপ্লেক্সিটি এখন কত হবে এই কোডটার, বলতে পারবা? স্যার n+2। এন এন প্লাস টু, কারণ এইটা এন, এটা তো আমরা সবাই এগ্রি করি। আর এই হ্যালোকে প্রিন্ট করা কতটুকু লাগবে? 1 ইউনিট অফ টাইম। ওয়ালকে প্রিন্ট করা কতটুকু লাগবে? আরো 1 ইউনিট অফ টাইম। তাহলে আমি যদি এখানকার টি অফ, এটাকে এখন আমি টি না বলে এটাকে আমরা টি অফ এন দ্বারা রিপ্রেজেন্ট করবো, এন প্লাস টু হবে না? দেখো তো এটা কি ক্লিয়ার সবার? জি স্যার আচ্ছা, ক্লিয়ার। মনে করো এখানে দুইটা প্রিন্ট স্টেটমেন্ট না থেকে আরো 10টা প্রিন্ট স্টেটমেন্ট আছে, তাহলে কত হতো? এন প্লাস 12 হইতো না? তাই না? তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখন তোমাকে যদি আস্ক করা হয় এই যে কোডটা, এটা টাইম কমপ্লেক্সিটিটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট, তুমি কি বলবা এটা 2 এর উপর ডিপেন্ডেন্ট নাকি এন এর উপর ডিপেন্ডেন্ট? কোনটা বলবা বলো তো? এন এর উপরে। এন এর উপর। So, আমি ক্যান আই রাইট দিস, দিস ইজ অর্ডার অফ এন, ক্যান আই রাইট দিস? দেখা যায়? বুঝছো কি ব্যাপারটা? স্যার জি স্যার। আরেকবার একটু বুঝাবেন? দেখেন এখানে প্রথম যে ফর লুপটা আছে সেটা এন টাইমস রান করতেছে, এরপর দুইটা প্রিন্ট স্টেটমেন্ট আছে, যেগুলো প্রিন্ট স্টেটমেন্ট গুলো হচ্ছে আপনার সিম্পল স্টেটমেন্ট। আমি তাহলে বলতে পারি এই কোডটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আসলে এন প্লাস টু, দ্যাট ইজ অর্ডার অফ এন। এখন এন প্লাস টু যখন আমি লিখতেছি, তাহলে এখানে এনও আছে, টু ও আছে। টু তো একটা কনস্ট্যান্ট, আর এন হচ্ছে আমার যে কোনো একটা ভ্যালু, যে কোনো ভ্যালু হতে পারে, এন ক্যান বি এনিথিং, এনি পজিটিভ ইন্টিজার। এখন আপনাকে যদি আস্ক করা হয় এই টাইম কমপ্লেক্সিটিটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট, আপনি কোনটা অ্যান্সার করবেন? সেটা কি এন এর উপর ডিপেন্ডেন্ট নাকি টু এর উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই এন, রাইট? ইয়েস স্যার। এবং আমরা কি ইয়েস স্যার। বলছি, আমরা আসলে এই এই যে যে আমি যে বের করতেছি এন প্লাস টু, আমি কিন্তু এইটার উপর ফোকাস করতেছি না, আমি ফোকাস করতেছি কার উপরে? এইটার গ্রোথের উপরে ফোকাস করতেছি। তাহলে গ্রোথটা কার উপর কার উপর ইম্পর্টেন্স? অবশ্যই এন এর উপরে না স্যার? জি স্যার। সেই জন্য আমি এটাকে নোটেশনে কি লিখতেছি? অর্ডার অফ এন। বুঝছেন কি ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এখন প্রিভিয়াস গুলার এক্সাম্পল আসি। এই যে এটা যে দেখতেছে, এটা 4 ইউনিটস, এখানে কি এন আছে? দেখো তো। না। না, এটা কি কনস্ট্যান্ট না? 4 ইউনিটসটা কি পুরো একটা কনস্ট্যান্ট না? তাই না? কনস্ট্যান্টকে আমরা ডিনোট করেছি অর্ডার অফ 1 দ্বারা, অর্ডার অফ বা বি গো অফ 1 দ্বারা। মানে যখনই তোমার টাইম কমপ্লেক্সিটিটা ফিক্সড কনস্ট্যান্ট, তখনই সেটাকে আমি ডিনোট করব অর্ডার অফ 1 দ্বারা। যেমন এটা দেখো কি আছে, এটা 6 ইউনিটস আছে, এটাকে কি লিখবো? অর্ডার অফ 1। এই ওয়ানটা, ও এর ভিতরে যে ওয়ানটা, এই ওয়ানটাই মিন করতেছে যে টাইম কমপ্লেক্সিটির গ্রোথটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ। মাথায় রাখো, এই যে নোটেশনটা যে ব্যবহার করতেছি, নোটেশনটা আসলে কেন ব্যবহার করতেছিলাম? ফাংশনের গ্রোথ ডিনোট করার জন্য। সো এইটার ফাংশনটা কি আসছে? 4 ইউনিটস, তাহলে এটা গ্রোথটা কিরকম? কনস্ট্যান্ট গ্রোথ। 4 তো একটা কনস্ট্যান্ট, তাই জন্য আমি অর্ডার অফ ভিতরে কি লিখছি? 1। এখানে কি আসছে? এখানে টি আসছে হচ্ছে তোমার 6 ইউনিটস, তাহলে এটাকে আমি কি বলবো? অর্ডার অফ 1। এখন টি যদি এখানে 6 ইউনিটস না এসে 10,000 ইউনিট আসে, তাও কিন্তু আমি অর্ডার অফ 1ই বলবো, কারণ 10,000 ইজ আ কনস্ট্যান্ট। এইটা কি বুঝতে পারছো?
তো তার মানে জি স্যার। বেসিক্যালি n এর আমরা যখন আসলে ভ্যালুটা পেয়ে যাব তখন ওইটা অর্ডার অফ 1 হয়ে যাবে। অর্ডার অফ 1 আসবে। ধরো এখানে n এর ভ্যালু, এটা যদি k এর ভ্যালু n না হয়, যদি এটা হয় তোমার 100, তাহলে কি n এর ভ্যালু পেয়ে গেছো না? দেখো তো, তাহলে n এর ভ্যালু পেয়ে গেলে তাহলে কি আর n থাকলো? না স্যার। তাহলে এখন এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? 102 হবে না? জি স্যার। 102 হয়ে গেলে তাহলে তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে না? তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্ডার অফ 1 হবে। অর্ডার অফ 1 হবে, ইয়েস। এখন এটা অর্ডার অফ 1 হবে, কারণ এখন দেখো লুপটা কয়বার চলবে? লুপটা 100 বার চলবে। হ্যালো কয়বার প্রিন্ট হবে? একবার। ওয়ার্ল্ড প্রিন্ট হবে একবার। তাহলে 100 আর 1 আর 1 কত? 102 বার। 102 বার মানে কি? অর্ডার অফ কি হবে? অর্ডার অফ কি হবে? 1 1 স্যার। 1 হবে, ঠিক আছে? সো ইজ দ্যাট স্যার ক্লিয়ার? স্যার কোনোদিন কি অর্ডার অফ n+1 হয় না? হবে, সবই হবে বাবা। অর্ডার অফ n, 2n+1, 3n+1 সব হইতে পারে। এভরিথিং ইজ পসিবল। n+1, n+2। আমি যদি তোমার এখানে হেল্প প্রিন্ট ওয়ার্ল্ডটা কেটে দিই, প্রিন্ট ওয়ার্ল্ড কেটে দিলে কি হবে? এই লাইনটা যদি কেটে দিই তাহলে কি n+1 হবে না? জি স্যার। এরকম 2n+3 হতে পারে, 5n, অনেক কিছু হতে পারে। এটা কোনো ঠিক নেই, এটা n স্কোয়ারও হতে পারে। So এরকম বেশ কিছু